স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালাইসিসের সাথে আছি তাহিয়া রুবাইয়াত অবলা। আজকের আলোচনায় আমরা কথা বলবো ইমিগ্রেশন নিয়ে, গুরুত্ব পাবে অ্যাসাইলাম এই বিষয়টি। আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাটর্নি রাজু মহাজন। রাজু মহাজন, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি দর্শক, আপনারাও কিন্তু চাইলে যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারে ফোন করতে পারেন, অথবা টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ রয়েছে, আমাদের ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন, যে কোনো মতামত জানাতে পারেন এবং আমাদের আজকের যে আলোচনার বিষয় সেই সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটি করতে পারেন। আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ অতিথি দেবেন আপনার প্রশ্নের উত্তর। আমরা আলোচনা শুরু করতে চাই। আমরা বলছিলাম যে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। অ্যাসাইলাম যেহেতু গুরুত্ব পাচ্ছে, অ্যাসাইলামের বিষয়টি আসলে তুলতে চাই। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে অ্যাসাইলামের মাত্রা বাড়ছে, তবে অ্যাসাইলাম করতে গেলে সব থেকে বেশি যেই জিনিসটা মানুষের মাঝে চলে আসে যে আমি যখন এই দেশে অ্যাসাইলাম করব, অনেকগুলো বছরের জন্য আমি আমেরিকার বাইরে কোনো দেশে যেতে পারবো না, কিংবা আমার নানাবিধ রেস্ট্রিকশন থাকবে। এই যে একটা দীর্ঘ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়, একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, এই প্রক্রিয়াটা কমিয়ে নিয়ে আসার কোনো উপায় আছে কিনা? এটা কমিয়ে আনার অনেক উপায় আছে এবং সবচেয়ে বড় কথা এই যে দীর্ঘ প্রসেস, এই জন্য আমি একটু খোলামেলাভাবে বলি, আমি 90% দোষ দিব ক্লায়েন্টদের, আর 9% দোষ দিব অ্যাটর্নিদের, আর 1% দোষ দিব আমেরিকান সরকারকে, মানে USCIS কে। কেন 90% দোষ ক্লায়েন্টদেরকে দেবো সেটা বলি, কারণ অ্যাসাইলাম আবেদন তারাই করতে পারে যাদের নিজেদের দেশে লাইফের পরে থ্রেট। এখন অনেকেই আছে যে তার কেসটা স্ট্রং না, সে তারপরও অ্যাসাইলাম ফাইল করে বিভিন্ন কারণে, এবং যখন তারা অ্যাসাইলাম ফাইল করে তখন তারা ইমিগ্রেশন অ্যাটর্নিদের কথা ঠিক মতো শোনে না। আমার কথা হলো যে আপনি যখন একজন প্রফেশনালের কাছে যাবেন, যাওয়ার আগে দেখে শুনে যান, যাকে আপনার পছন্দ তার কাছে যান, কিন্তু যাওয়ার পরে তার কথা শোনেন। সে এই বিষয়ে এক্সপার্ট, তার ওপিনিয়নটা আপনি নেন, আপনি তার কথা ফলো করেন। কিন্তু আপনি যদি বলেন যে ভাই আমি তো ইউটিউবে এটা দেখছি, আমি তো গুগলে এটা দেখছি, এবং আপনি যদি আমার কথা না শুনেন তাহলে হবে না। আপনাকে আপনার যে স্টোরি, অরিজিনাল স্টোরিটা বলতে হবে, এবং আপনাকে এমনভাবে প্রেজেন্ট করতে হবে যেটা লয়ের সঙ্গে যায়। জাস্ট বিকজ আপনি আরেকজনের কাছে শুনছেন, আরেকজনের কাছে দেখছেন, এভাবে হবে না। প্রফেশনালদের কাছে আপনাকে নিজেকে সমর্পণ করতে হবে, আমি যদি এইভাবে বলি। আর 9% দোষ আমি অ্যাটর্নিদেরকে দিব। আপনারা জানেন যে আমাদের সোসাইটিতে, বিশেষ করে নিউ ইয়র্কে একটা কথা খুব প্রচলিত আছে যে USCIS থেকে অ্যাসাইলাম অ্যাপ্রুভড হয় না, আপনার কেস অবশ্যই কোর্টে যাবে। এই কথাটা একেবারেই সত্য না। আমাদের অসংখ্য কেস USCIS থেকেই অ্যাপ্রুভ হয়। তো এর কারণ হলো, অ্যাটর্নিরা এটা কেন বলে কারণ হলো যে কেসটা যদি USCIS থেকে অ্যাপ্রুভ হয়ে যায় তখন তো এটা কোর্টে যাবে না। তো কোর্টে যদি না যায়, অ্যাটর্নি তো বেশি টাকা ইনকাম করতে পারবে না। এই জন্য তারা যেটা করে, বাণিজ্যিক মানসিকতা থেকে কি করে আমি সেটা বলে দিই, যে যখন একজন মানুষ অ্যাসাইলামটা সাবমিট করছে, ফর্মের সঙ্গে তার একটা স্টেটমেন্ট দেওয়ার কথা, তার একটা স্টোরি দেওয়ার কথা। অ্যাটর্নিরা বলে আপনার এই স্টোরি এখন দেওয়ার দরকার নেই, যখন আপনি ইন্টারভিউর জন্য যাবেন তখন হাতে করে নিয়ে যাবেন। এখন যখন ইন্টারভিউটা হয়, ইন্টারভিউর যে অফিসার, তাকে তো স্টোরিটা স্টাডি করতে হবে, এইটার পরে সে একটা কোয়েশ্চেনিয়ার প্রিপেয়ার করবে, সেই কোয়েশ্চেনটা আপনার কাছে জিজ্ঞাসা করবে। এখন আপনি যদি ইন্টারভিউর সময় হাতে করে কোয়েশ্চেনটা নিয়ে যান, স্টেটমেন্টটা নিয়ে যান, ওনার তো স্টাডি করার টাইম নেই। উনি তখন দেখে বলবে আচ্ছা ঠিক আছে, আমি এই বিষয়ে সিদ্ধান্ত দিতে পারতেছি না, আপনার কেসটা আমি কোর্টে পাঠিয়ে দিচ্ছি। তার মানে হলো ওই ইন্টারভিউ থেকে ডিসিশন আসার কোনো সুযোগই আপনি দিলেন না। কিন্তু আপনি যদি স্টেটমেন্টটা আগে দিতেন, অফিসার যদি স্টাডি করার সুযোগ পেত, সে প্রশ্ন করতো, হ্যাঁ সেখানে অ্যাপ্রুভ হইতেও পারতো, ডিনাই হইতে পারতো। ডিনাই হলে অবশ্যই কোর্টে যেত, কিন্তু অ্যাপ্রুভালের চান্সটা আপনি মিস করে যাচ্ছেন। শুধু এই কারণে আমি বলবো অ্যাটলিস্ট 40 to 50% অ্যাসাইলাম যেটা USCIS অ্যাপ্রুভ হইতে পারতো, সেটা না হয়ে এটা চলে যায় কোর্টে, প্রসেস লেন্দি হয়ে যাচ্ছে, অ্যাপ্রুভালের চান্স কমে যাচ্ছে। কাজেই আমি বলি যে এখানে 9% দোষ আছে অ্যাটর্নিদের, তারা বাণিজ্যিক স্বার্থ থেকে অনেক কিছু করে। আর 1% দোষ আমি সরকারের বলি, কারণ হলো USCIS একটা বিশাল অর্গানাইজেশন, হাজার হাজার এমপ্লয়ি, এবং তাদের এমপ্লয়িরা আমার ধারণা খুবই অল্প শিক্ষিত। অনেকেই হয়তো জাস্ট ব্যাচেলর ডিগ্রি, কারো হয়তো অ্যাসোসিয়েট ডিগ্রি, কারো হয়তো হাই স্কুল ডিপ্লোমা নিয়ে জব করে। তারা অহরহ মিস্টেক করে, আমরা প্রায় দেখি USCIS থেকে মিস্টেক হয়। আমি চাই, আমেরিকান সরকারকে বলবো, ডেফিনেটলি তারা হয়তো এই শো দেখবে না বা আমার কথা শুনবে না, কিন্তু আমি চাই যে USCIS কে আরো প্রফেশনাল হতে হবে। বিষয় এই ইমিগ্রেশন জিনিসটা আমাদের ইমিগ্রেন্টের জীবনে খুবই ইম্পর্টেন্ট, সরকারকে আরো সিরিয়াসলি এটা হ্যান্ডেল করতে হবে। তো এই জন্য শর্ট অ্যান্সার টু ইউর কোয়েশ্চেন, লেন্দি হওয়ার পিছে
আমাদের ক্লায়েন্টদের অনেক দোষ আছে। এই বিষয়গুলোতে সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন যারা এরই মধ্যে অ্যাপ্লাই করে ফেলেছেন, অথবা আপনি যেটি বলছিলেন যে অ্যাটর্নিদের এক ধরনের বাণিজ্যিক মানসিকতা এই ফাঁদে পা দিয়ে ফেলেছেন, তাদের জন্য কোনো সমাধান আছে? হ্যাঁ, বিশেষ করে যারা অনেক দিন ধরে ঝুলে আছেন, যেমন আজকে একজন ভদ্রলোকের সাথে আমার কথা হলো, উনি 2017 সালে এসেছেন, এসে উনি অ্যাসাইলাম ফাইল করেছেন, আজকে পর্যন্ত উনি ইন্টারভিউ পান নাই। তো সাধারণত শুধু অ্যাসাইলাম না, যে কোনো ইমিগ্রেশন প্রসেস যদি লেন্দি হয়ে যায়, ঝুলে যায়, আপনার 4টা ওয়ে আছে এটাকে এক্সপেডাইট করার জন্য। আমি একটা একটা করে ব্যাখ্যা করি, তাহলে আমাদের অডিয়েন্সদের সুবিধা হবে। প্রথমটা হলো, যখন আপনি অ্যাপ্লাই করবেন তখনই ভালোভাবে অ্যাপ্লাই করা, ফর্মটা সিরিয়াসলি নিয়ে প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে। এবং আরেকটা বিষয় বলি, যে যখন আপনি ধরেন আপনি ভিজিট ভিসা নিয়ে আমেরিকা আসছেন, আসার পরে আপনি অ্যাসাইলাম যখন আবেদন করছেন, ভিজিট ভিসায় ফর্মে যে আপনি যেভাবে উত্তর দিচ্ছেন, আপনাকে অ্যাসাইলাম শুধু না, পরবর্তী প্রত্যেকটা স্টেজে একইভাবে উত্তর দিতে হবে। আপনি যদি উল্টাপাল্টা উত্তর দেন, যেমন আপনি ভিজিট ভিসা অ্যাপ্লিকেশনে লিখছেন আপনার প্রফেশন বিজনেস, অ্যাসাইলামে লিখলেন আপনি ছিলেন রাজনৈতিক কর্মী, তাহলে কিন্তু ম্যাচ হলো না। তো যখন আপনি অ্যাপ্লাই করবেন, প্রপারলি অ্যাপ্লাই করতে হবে, প্রত্যেকটা ডকুমেন্ট যাতে ম্যাচ হয়। অ্যাপ্লাই করার পরে যদি দেখেন যে অনেক দেরি হয়ে গেছে, আপনি ইউএসসিএসকে নোটিফাই করতে পারেন, যোগাযোগ করতে পারেন, ওদেরকে ফোন দেওয়া যায়, ইমেল করা যায়, করলে অনেক সময় ওরা এক্সপেডাইট করে। হবেই এমন কোনো গ্যারান্টি নাই, কিন্তু চেষ্টা করে দেখা যেতে পারে এবং এটা ফ্রি, যে কেউ করতে পারে। দ্বিতীয় যে ওয়ে, সেটা হলো আপনি যে এলাকায় থাকেন ওই এলাকার যে ফেডারেল কংগ্রেসম্যান বা সিনেটর আছে, তাদের প্রত্যেকের অফিসে একটা ডেস্ক আছে এই ইমিগ্রেশন কেস হ্যান্ডেল করার জন্য। আপনি যদি তাদেরকে নক দেন, তারা আপনার হয়ে ইউএসসিএস এর সঙ্গে যোগাযোগ করবে, যোগাযোগ করে কেসের ইনকোয়ারি করতে পারে। তো ইনকোয়ারি করলে অনেক সময় তাড়াতাড়ি হয়, অনেক সময় হয় না, কিন্তু এটা কোনো নেগেটিভ দিক নেই এবং কোনো খরচ নেই, এটা ফ্রি, এটা আপনি করতে পারেন। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন, ফেডারেল সিনেটর বা ফেডারেল কংগ্রেসম্যান হতে হবে। আপনি জানেন যে আমেরিকায় 2টা প্যারালাল গভর্নমেন্ট সিস্টেম, স্টেটের সিনেটররা বা কংগ্রেসম্যানরা বা ডেলিগেটরা এটা পারে না, ফেডারেলে যেতে হবে। থার্ড যে ওয়ে, সেটা হলো একটা অফিস আছে, এটার নাম হলো ইমিগ্রেশন অম্বাডসম্যান, বাংলায় যদি বলি অনেকটা ইমিগ্রেশন ন্যায়পাল। এই অফিসের কাজই হলো টোটাল আমেরিকার যে ইমিগ্রেশন সিস্টেম, এটাকে ঠিকমতো ফাংশন করছে কি করছে না, এটা ওভারসি করা। ওদের অফিসের পক্ষ থেকেও ইনকোয়ারি করা যায়। আপনি অম্বাডসম্যানের অফিসে যাবেন, আমি স্পেলিংটা বলে দিই, OMBUDSMAN, গুগলে সার্চ দিবেন, ইমিগ্রেশন অম্বাডসম্যান অফিস পেয়ে যাবেন। বাম পাশে দেখবেন কেস ইনকোয়ারি করার জায়গা আছে। ইনকোয়ারি করলে ওরা আপনার হয়ে ইনকোয়ারি করবে, এতে মাঝে মাঝে কাজ হয়, মাঝে মাঝে কাজ হয় না, কিন্তু ফ্রি। লাস্ট যে অপশন, যেটা একেবারে অব্যর্থ অস্ত্র, যেটা কোনোভাবে মিস হবে না, সেটা হলো রিট অফ ম্যান্ডামাস। এটা মূলত ইমিগ্রেশন লয়ের কোনো ম্যাটার না, এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর ল। এটা হলো যে আমেরিকার কোনো সরকারি প্রতিষ্ঠান যদি তার কাজ ঠিকমতো সময় মতো না করে, তাহলে যে সংক্ষুব্ধ পার্টি তারা এইটার বিরুদ্ধে রিট করতে পারে। যেমন ধরেন কথা আপনি হয়তো ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন, ডিএমভি আপনার লাইসেন্স দিচ্ছে না, 6 মাস 1 বছর হয়ে গেছে, তখন আপনি এদের বিরুদ্ধে রিট করতে পারেন। একই কাজ আমরা করি ইমিগ্রেশনের ক্ষেত্রে, ইদার কোর্টের বিরুদ্ধে অথবা ইউএসসিএস এর বিরুদ্ধে। আমরা রিট করে কোর্টকে বলি, ফেডারেল কোর্টকে বলি যে আমার ক্লায়েন্ট অ্যাসাইলামের জন্য আবেদন করেছিল 2017 সালে, আজকে পর্যন্ত তাকে ইন্টারভিউর জন্য ডাকাই হয় নাই, এটা আনরিজনেবল ডিলে। ইওর অনার, আপনি ইউএসসিএস কে বলেন যাতে তার ইন্টারভিউটা তাড়াতাড়ি নেয়। তো আমরা সোফার এরকম প্রায় প্রত্যেক উইকে 2-4টা করে আমরা রিট ফাইল করি, এবং 99% ক্ষেত্রে কোর্ট থেকে ইউএসসিএস কে বলে পরবর্তী 120 দিনের ভিতরে তোমাকে ইন্টারভিউ নিতে হবে, এবং তার 90 ডেজের ভিতরে অবশ্যই রেজাল্ট দিতে হবে। রেজাল্ট কি পজিটিভ হবে কি নেগেটিভ হবে, এটা ইউএসসিএস এর ব্যাপার, কোর্ট এটা কিছু বলবে না, কিন্তু কোর্ট বলবে এই টাইম ফ্রেমের ভিতরে তোমাকে রেজাল্ট দিতেই হবে। তো এইটা হলো লাস্ট রিজোর্ট এবং অব্যর্থ অস্ত্র। কাজেই এই অনুষ্ঠান যারা দেখছেন, আপনাদের যদি কারো কেস ঝুলে থাকে, আপনি অবশ্যই রিট অফ ম্যান্ডামাস করতে পারেন এবং তার মাধ্যমে কেসটা এক্সপেডাইট করতে পারেন। এই ঝুলে থাকার সময়সীমা কতদিন? দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন, থ্যাংক ইউ। প্রথম কথা হলো এটার ফিক্সড কোনো টাইম নাই, এক এক অ্যাটর্নি এক একভাবে ডিফাইন করে, এক এক জাজ এক একভাবে ডিফাইন করে। অনেক সময় আমি একটা বলি, জাজ বলেন নাও এটা আনরিজনেবল ডিলে হয় নাই। তবে আমাদের ফার্মের জন্য আমরা একটা স্ট্যান্ডার্ড তৈরি করছি, যেমন অ্যাসাইলাম কেস যদি 2 বছরের বেশি ঝুলে থাকে আমরা রিট ফাইল করি। ফ্যামিলি বেসড ইমিগ্রেশন যদি 1 বছরের বেশি ঝুলে থাকে তাহলে আমরা রিট ফাইল করি। এখানে একটা ট্রিকি বিষয় আছে, সেটা হলো এক ধরনের ডিলে আছে যেটা প্রসিডিউরাল ডিলে, ওইটা কিছু করা যায় না। যেমন আপনি যদি ইউএস সিটিজেন হন, আপনি যদি ভাই বোনের জন্য আবেদন করেন, এখানে 14 বছর একটা ওয়েটিং পিরিয়ড আছে ভিসা বুলেটিনের কারণে, ওইটা এক্সপেডাইট করা যায় না। কিন্তু ধরেন আপনার ভিসা বুলেটিনের ডিলে শেষ হয়ে গেছে, কিন্তু এমবেসিতে আপনাকে প্রত্যেক 60 ডেজ পর একটা চিঠি দেয় যে আপনার সবকিছু রেডি, যে কোনো সময় কল আসতে পারে, কিন্তু কল আসছে না। তখন 1 বছর যদি আপনি এরকম ওয়েট করে থাকেন, ফ্যামিলি বেসড ইমিগ্রেশনের ক্ষেত্রে আপনি রিট ফাইল করতে পারেন। স্টুডেন্ট অ্যাডমিশনের ক্ষেত্রে ধরেন আপনি ঢাকায় এমবেসিতে আবেদন করছেন, ইন্টারভিউ নেওয়ার পরে তারা আপনাকে
আপনাকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে ঝুলা রাখছে, 6 মাস যদি আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে ঝুলে থাকেন আপনি রিট ফাইল করতে পারেন। H1Bর ক্ষেত্রে আমি বলি মাত্র 2 মাস। আপনি ধরেন H1Bতে আছেন, বাংলাদেশে গেছেন স্টাম্পিং এর জন্য, স্টাম্পিং দেওয়া আপনাকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে ঝুলা রাখছে, আপনি 2 মাস পরে রিট ফাইল করতে পারেন। এবং এটা হলো আমরা তো নিজেদের জন্য তৈরি করছি আমাদের এক্সপেরিয়েন্সের উপর ভিত্তি করে। জি নিশ্চয়ই, আমরা আরো জানবো আপনার কাছ থেকে এই বিষয়ে। তবে একজন দর্শক রয়েছেন, টেলিফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমার নাম ইমন আহমেদ, আমি বস্টনে থাকি। তো আমার একটা প্রশ্ন ছিল এই ট্রাভেল ডকুমেন্ট নিয়ে। জি দর্শক আমরা শুনতে পাচ্ছি, বলুন। জি তো আমার বাংলাদেশি পাসপোর্টে সমস্যা, যেমন এই কিছু নামে আর কিছু কারেকশন আছে। তো এটা আমি এখন করতে হইলে আমার এনআইডি কার্ড লাগে, তো এটা আমার নাই। এটা হওয়ার আগে আমি এখানে চলে আইছি বিদেশে, আর এখন এটা আমি করতে পারবো না। তো এখন আমি আবার আন্ডার 18, এই আন্ডার 18 কেস সাবমিট করি, তো আমার কেস অ্যাপ্রুভ। এখন যখন আমি গ্রিন কার্ড পাবো এরপরে কি আমি ট্রাভেল ডকুমেন্টস অ্যাপ্লাই করতে পারবো, বা এটা দিয়ে কি আমি ভিসা নিয়ে মিডল ইস্টে যেমন উমরা ভিসা, আমি কি এটা মানে আমার সাথে এটা দিয়ে কি পসিবল হইব যে আমি ট্রাভেল ডকুমেন্টস দিয়ে এই ভিসা নিয়ে উমরাতে যেতে পারবো, এরকম সম্ভব কিনা? আপনি যখন গ্রিন কার্ড পেয়ে যাবেন তখন আপনার কোনো ট্রাভেল ডকুমেন্টের দরকার নেই, আপনার গ্রিন কার্ডই সব কাজ করবে। তখন আপনার দুইটা জিনিস লাগবে, এক আমেরিকান গ্রিন কার্ড আর বাংলাদেশের পাসপোর্ট। কিন্তু আপনি যে বলেন। জি আমার বাংলাদেশি পাসপোর্ট আমি এখানে করতে পারবো না এনআইডি কার্ড ছাড়া, আর এখানে আমার এনআইডি কার্ড নাইও, আর এটা আমাদের এখন বানানো পসিবল হবে না বাংলাদেশ না যাওয়া পর্যন্ত। তাহলে আপনি বাংলাদেশ এমবাসির সঙ্গে যোগাযোগ করেন, আমার ধারণা তারা আপনাকে এনআইডি ছাড়াও কোনো না কোনোভাবে ব্যবস্থা করে দিতে পারে, হয়তো বার্থ সার্টিফিকেট বা অন্য কোনোভাবে। কিন্তু পাসপোর্ট ছাড়া কিন্তু আপনি ট্রাভেল করতে পারবেন না। সেটা যদি আপনার ট্রাভেল ডকুমেন্ট থাকেও তাতেও আপনার পাসপোর্ট ছাড়া করতে, কারণ আপনি যে দেশে যাবেন, ওমরা করতে যাবেন সৌদি আরবে, তারা আপনার কোথায় স্ট্যাম্প দেবে? এন্ট্রি স্ট্যাম্প। কাজেই আপনাকে পাসপোর্ট থাকতেই হবে। আমার মনে হয় দর্শক তার প্রশ্নের উত্তরে স্পষ্ট হয়েছে। আমরা আরো একটি টেলিফোন নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমি নিউ জার্সি থেকে তৃষা বলছিলাম। আমার দুটো প্রশ্ন ছিল। একটা হলো আমার ছোট ভাইয়ের জন্য অ্যাপ্লাই করা হয়েছিল 2017-তে, ও আন্ডার এজ ছিল, তো আমার মার গ্রিন কার্ড দিয়ে অ্যাপ্লাই করা হয়েছে। তো আমরা গত মাসে একটা ইমেল পাই যে এই মাসের 16 তারিখ ইন্টারভিউ ডেট। বাট বাংলাদেশের পরিস্থিতির কারণে যখন আমেরিকান এমবাসি বন্ধ হয়ে যায়, আমরা আবার ইমেল পাই কিছুদিন পর যে ওটা রিস্কেজুয়াল করা হবে। তো আমি কি কোনো আইডিয়া পেতে পারি যে এমবাসি খুলেছে কিনা, অথবা খুললেও এটা আবার কতদিনের মধ্যে রিস্কেজুয়াল হতে পারে? এটা আমার প্রথম প্রশ্ন। হ্যাঁ, তাহলে প্রথম প্রশ্নের উত্তর আগে দিয়ে দিই। আমি কি দ্বিতীয় প্রশ্ন? দর্শক আমরা আপনার প্রথম প্রশ্নের উত্তরটা আগে দিয়ে আমরা আপনার দ্বিতীয় প্রশ্ন শুনছি, আপনি লাইনে থাকবেন। জি প্রথম প্রশ্নের উত্তর হলো যে রিস্কেজুয়াল কবে হবে এটা আগে থেকে বলা খুব মুশকিল। তবে এমবাসির যে ট্রেন্ড, সেই ট্রেন্ড অনুযায়ী বলি, তারা ফ্যামিলি বেসড অ্যাপ্লিকেশনকে কম প্রায়োরিটি দেয়। তারা স্টুডেন্ট ভিসা, তারপর ট্রাভেল ভিসা, E2 এই বিষয়গুলিকে তারা বেশি প্রায়োরিটি দেয়। কাজেই আপনি ধরে নেন একটু সময় বেশি লাগবে, মেন্টালি প্রিপেয়ার থাকেন। জি, এবার আপনার দ্বিতীয় প্রশ্নটি করুন দর্শক। আমার দ্বিতীয় প্রশ্নটা হলো, আমি আমার বড় ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছি 2014-তে। তো রিসিভ লেটার ছাড়া এই পর্যন্ত আর কোনো লেটারই পাইনি। এটা কি মানে কত বছর লাগতে পারে, বা অ্যাপ্রুভ তো এখনো হয়নি, তো আমার কি কিছু করতে হবে বা ইমেল করতে হবে? এটা আমার দ্বিতীয় প্রশ্ন। ধন্যবাদ। না, অ্যাপ্রুভ হওয়াটা ইম্পর্টেন্ট না। আপনি যখন আবেদন করেছিলেন সেখানে দেখবেন যে একটা প্রায়োরিটি ডেট আছে, সেই প্রায়োরিটি ডেটটা আপনি ভিসা বুলেটিনে ফলো করবেন। কিন্তু এমনও যদি হয় যে ধরেন প্রায়োরিটি ডেট ভিসা বুলেটিনে চলে আসছে, এখনও অ্যাপ্রুভ হয় নাই, তখন আপনাকে ইউএসসিআইএস এর সঙ্গে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে বলতে হবে যে দেখো আমরা অ্যাপ্লাই করেছিলাম I-130, প্রায়োরিটি ডেট চলে আসছে কিন্তু এখন আমি অ্যাপ্রুভাল নোটিসই পাইনি। তখন তারা ডেফিনেটলি এটা দিবে। এবং এমন যদি হয় যে তারপরও দিচ্ছে না, তখন ওই যে একটু আগে যে আলোচনা করলাম যে ডিলে, তখন আপনি ওই ডিলে সমাধানের যে অপশনগুলি একটা একটা করে ব্যবস্থা নিলে আমার ধারণা কংগ্রেসম্যান থেকে ইনকোয়ারি করলে এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে। এটা রিট অফ ম্যান্ডামাস পর্যন্ত যাওয়ার দরকার নেই। বাট ওয়ার্স্ট কেস সিনারিও যদি লাগে যেতে পারেন। তা আপাতত কিছু করতে হবে না, আপাতত শুধু আপনি প্রায়োরিটি ডেটটা ভিসা বুলেটিনে রেগুলার ফলো করবেন। জি, আমার মনে হয় দর্শক তার প্রশ্ন উত্তর পেয়েছেন। আমরা আরো টেলিফোন নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম নাসির, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আমরা শুনতে পাচ্ছি।
আচ্ছা, আমি আসলে সালামে এই দেশে কেস না হওয়ার পরে 2021-এ আমি আমার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করছি, আমার ওয়াইফ আর আমার 6টা বাচ্চা। কিন্তু এরা 1.5 বছর আগে আমার কেসটা অ্যাপ্রুভ করছে এবং 5টা লেটার দিছে আমার ওয়াইফ সহ আমার 6টা বাচ্চার 5টা অ্যাপ্রুভ লেটার আমি পাইছি। কিন্তু পাওয়ার পরে আমার বাচ্চাদের অ্যাপ্রুভ লেটারগুলা স্টেটে ট্রান্সফার করছে এনসিবিতে, এনসিবি আবার এই বাচ্চাদের ইয়েগুলা বাংলাদেশ এম্বাসিতে, ইউএস এম্বাসিতে ট্রান্সফার করছে। কিন্তু আমার ওয়াইফের ইয়েটা আটকে রয়েছে, ইউএস আইএসএ ট্রান্সফার করে নাই। এখন 1.5 বছর থেকে আমি ট্রাই করছি আমার লয়ারের মাধ্যমে, আবার কংগ্রেসের মাধ্যমে, আবার আরেকটা যেটা স্যারে বলছে আরেকটা অর্গানাইজেশনের মাধ্যমে, অম্বাস ওটার মাধ্যমে, কিন্তু এখনো কিছু হইতেছে না। ওরা বলতেছে উই আর রিভিউ, কিন্তু রিভিউটা কেন করতেছে যে আমার অ্যাপ্রুভ লেটারটা আমার ওয়াইফেরটা শুধু আটকে রাখছে, আমার বাচ্চাদের ইন্টারভিউ হইতেছে না বাংলাদেশ এমবেসিতে। এখন কি করি একটু জানতে চাই। এখন আমি ধরে নিচ্ছি এটা এই জাতীয় ক্ষেত্রে প্রথম যে কাজটা করতে হয় এটা নাম হলো I-824 নামে একটা ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হয় কোনো ডকুমেন্ট যদি ট্রান্সফার হইতে দেরি হয় সেই সমস্যার সমাধানের জন্য। আমি ধরে নিচ্ছি আপনার অ্যাটর্নি এটা করে ফেলছে, তারপরে বাকি সব স্টেপগুলো আপনি করে ফেলছেন। এখন এটাও যদি হয়ে থাকে, এখন আপনার লাস্ট ভরসা হলো যে রিট অফ ম্যান্ডামাস করা। আমরা কোর্টে গিয়ে রিট করব যাতে তারা এই ডকুমেন্টটা তাড়াতাড়ি এমবেসিতে পাঠায়। জি, আরো একটি টেলিফোন নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি দর্শক শুনতে পাচ্ছি। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আমার দুটো কোয়েশ্চন প্লিজ কাইন্ডলি একটু অ্যাটেনশন সাহেব বলবেন। প্রথমটা হলো বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের প্যারোল ইন প্লেসের আপডেটটা, কোনো আপডেট আছে কিনা, এটার কি এখন কি হইতে পারে। আমরা অ্যাপ্লাই করে রাখছি, কোনো কিছু জানতেছি না, নাম্বার 1। নাম্বার 2 হলো আমি আমার ওয়ার্ক পারমিট রিনিউর জন্য অ্যাপ্লাই করছিলাম, অলরেডি 15 মাস হয়ে গেছে, এখনো কোনো খবর পাচ্ছি না। যদি একটু বলতেন, প্যারোল এন্ড প্লেসটার জন্যই আমি মেইনলি কল করছি, একটু প্লিজ আপডেটটা বলবেন। থ্যাংক ইউ। আচ্ছা, প্রথম প্রশ্ন হলো প্যারোল এন্ড প্লেসের লেটেস্ট আপডেট হলো এটা হোল্ড হয়ে আছে। এইটা প্রায় 13টা না 14টা রিপাবলিকান স্টেট তারা সু করেছে সরকারের বিরুদ্ধে, ফেডারেল সরকারের বিরুদ্ধে, এটা স্টে হয়ে আছে। এবং আমার পার্সোনাল ওপিনিয়ন, মূল কথা হলো যে আমরা জানি না ভবিষ্যতে কি হবে, যে কোনো দিকে যেতে পারে, কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন হলো ইলেকশনের আগে অনেকে অনেক কথা বলে, এবং আপনারা জানেন যে আমেরিকান প্রেসিডেন্টেরও ক্ষমতা কিন্তু অ্যাবসলিউট না, অনেক চেক অ্যান্ড ব্যালেন্সের ভিতর দিয়ে যেতে হয়। কাজেই আপনি মানে এটা হইতে পারে আবার নাও হইতে পারে, আপনি সেইভাবে মেন্টালি প্রিপেয়ার থাকবেন। মানে কমলা হ্যারিস প্রেসিডেন্ট হইলেই যেটা একেবারে হয়ে যাবে ব্যাপারটা নাও হইতে পারে, কারণ যে স্টেটগুলি সু করছে এমন হতে পারে তারা জিতে যেতে পারে, তখন এই পুরো প্রোগ্রামটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। কিন্তু লেটেস্ট আপডেট হলো একটা ফেডারেল কোর্ট স্টে অর্ডার দিচ্ছে, এটা স্টে হয়ে আছে। দ্বিতীয় প্রশ্ন যেটা, 15 মাস আপনি ইএডি কার্ড রিনিউয়ালের জন্য আবেদন করেছেন, এখনো রেজাল্ট পাননি। এই একটু আগে যে আলোচনাগুলি করলাম, আপনি আপনার প্রথমে ইউএসসিআইএস এর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, ফোন করে, ইমেল করে, আশা করি হয়ে যাবে। তাতেও যদি না হয় কংগ্রেসম্যান, তাতেও যদি না হয় অম্বাডসম্যান, আর লাস্ট অপশন তো রিট অফ ম্যান্ডামাস আছেই আর কি। জি, আমরা আরো একটি টেলিফোন নিব। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। মাহমুদুল হাসান বলছিলাম। জি জি, আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, আমি এসএলএম সাবমিট করছি। হ্যাঁ, আমার কেসটা নিউ ইয়র্কে চলতেছে, এখন আমি থাকি হচ্ছে ভার্জিনিয়াতে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, আমি কি এখানে গাড়ি কিনতে পারবো এবং এখানে ইন্স্যুরেন্স করতে পারবো? আর আমি উবার করতে চাচ্ছি, মানে আমি স্টেট অফ এখানে উবার করতে পারবো কিনা, এটার কারণ আমার কেসে কোনো সমস্যা হবে কিনা। না, আপনার কাছে কোনো সমস্যা হবে না। আপনি আমেরিকার যে কোনো জায়গায় থাকতে পারবেন, সেখানে উবার চালাতে পারবেন, যে কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারবেন। কিন্তু আমার সাজেশন হলো যে আপনি যেখানে থাকেন কেসটা সেখানে থাকা ভালো, বুঝছেন? কারণ এইসব নিয়ে অনেক প্রশ্ন উত্তর দিতে হবে আপনাকে। যখন আপনার কেসটা যখন কোর্টে যাবে তখন জাজ অনেক প্রশ্ন করবে। আর সবচেয়ে বড় কথা হলো, আমার যেটা এক্সপিরিয়েন্স, আমি ওয়াশিংটন ডিসি থাকি, আপনার ভার্জিনিয়ার খুব কাছাকাছি, কাজেই মেরিল্যান্ডের কোর্টে, ভার্জিনিয়ার কোর্টে অনেক ফাস্ট আসে, স্কেজুলও ফাস্ট হয়, রেজাল্টও ফাস্ট পাওয়া যায়, অ্যাপ্রুভালের চান্সও বেটার। কাজে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি ভার্জিনিয়াতে কেসটা ট্রান্সফার করে নিয়ে যান, এটা সব দিক থেকে আপনার জন্য ভালো হবে।
জি, আমার মনে হয় দর্শক তার প্রশ্ন উত্তর স্পষ্ট হয়েছে। আমাদের আলোচনা চলবে, একটি বিরতির সময় হয়ে গেছে। রাজু মহাজন সঙ্গেই থাকবেন। দর্শক আপনারাও সঙ্গে থাকুন। টিভিএন অ্যানালাইসিসে নিচ্ছে একটি বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। ইমিগ্রেশন নিয়ে আলোচনা চলছে। অ্যাসাইলাম আমাদের আজকের আলোচনায় বেশি গুরুত্ব পাচ্ছে। অ্যাটর্নি রাজু মহাজন আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন। দর্শক আপনারাও চাইলে যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নম্বরে ফোন করতে পারেন, অথবা টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানেও যুক্ত হতে পারেন। যে কোনো মতামত জানাতে পারেন। ইমিগ্রেশন সংক্রান্ত আপনার কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন করতে পারেন। তবে একটা ডিসক্লেইমার আমি দিতে চাই, আমাদের এই আলোচনা শুধুমাত্র আপনাদেরকে সহযোগিতা করার উদ্দেশ্যে। আমাদের আলোচনা অথবা আমাদের কথাবার্তার উপর ভিত্তি করে আপনারা কোনো রকম কোনো সিদ্ধান্ত নেবেন না। অবশ্যই নিজের মতো করে নিজে যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেবেন, যেটা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত হবে। আমরা আছি আপনাকে শুধুমাত্র সহযোগিতা করার জন্য। আমি একটু সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্ন নিতে চাই, অনেকেই আমার সঙ্গে যুক্ত আছেন। তুষার আহমেদ তিনি বলছেন তার পিডি কারেন্ট 30 জুলাই 2007 এবং ডিকিউ 2021 জানুয়ারি 26। তার কতদিন লাগবে F4 ক্যাটাগরি? শেষ সেন্টেন্সটা একটু বলবেন? হ্যাঁ, তার ডিকিউ হচ্ছে 2021 জানুয়ারি 26। ওকে, জি। সেক্ষেত্রে আমি বলবো যে আপনার যেহেতু ডিকিউ হয়ে গেছে এবং পিডি কারেন্ট হয়ে গেছে, আপনার যে কোনো সময় কল আসতে পারে। আমি এবং এমবেসি যেহেতু এখন একটু বাংলাদেশে আপনারা জানেন একটা পলিটিক্যাল সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে, কাজেই একটু ওয়েট করেন, আপনার হয়তো যে কোনো সময় কল চলে আসতে পারে। তারপরেও যদি দেখেন যে আরও 1 বছর পার হয়ে গেছে কোনো কল আসছে না, তখন আপনি এক্সপেডাইট করার যে 4টা মেকানিজম শুরুতে বললাম সেগুলি একটা একটা করে ফলো করে দেখতে পারেন। আশা করি তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে আমি একটু ওয়েট করতে বলবো আপনাকে। জি, রেজাউল মতিন বাবুল তিনি বলছেন তিনি ভিজিট ভিসায় এসেছেন 2015 সালে, 2016তে তিনি অ্যাসাইলাম করেছেন। এখনও তিনি ইন্টারভিউয়ের কোনো চিঠি পাননি এবং তিনি বলছেন যে 10 বছর আমেরিকায় থাকলে কোর্টের মাধ্যমে রিমুভাল করে গ্রিন কার্ড পাওয়া যায়, তিনি এটি শুনেছেন। তার পরিবার বাংলাদেশে এবং তার কোনো ক্রিমিনাল কেস নেই। কি করতে পারে? না, এই কথা সত্য না। এরকম অসংখ্য ভুল তথ্য আমাদের সোসাইটিতে প্রচলিত আছে। 10 বছর এটা সম্ভবত ইউকেতে আগে ছিল, এটাকে এখন 5 বছর করছে, ওই বিষয়ে না যাই। কিন্তু আমেরিকায় এরকম কোনো আইন কানুন নাই যে এত বছর থাকলে আপনি এই পাবেন সেই পাবেন, কিছু নাই। আপনাকে আমি বলবো আপনি রিট অফ ম্যান্ডামাস ফাইল করেন, করে আপনি আগামী 4 মাসের ভিতরে ইন্টারভিউ ডেট পাবেন, তার 3 মাসের ভিতরে রেজাল্ট পাবেন। কিন্তু এখানে একটা কথা একটু বলে রাখি যে যেহেতু 10 বছর আগে উনি অ্যাপ্লাই করেছিল অ্যাসাইলামে, তো ওই সময় হয়তো এমন কোনো স্টোরি সাবমিট করেছিল যেটা বর্তমান সময় রেলিভেন্ট না। আমি যদি একবারে খোলামেলাভাবে বলি, ধরেন উনি ক্লেম করেছিল উনি বিএনপি করে, আওয়ামী লীগ সরকার ওনাকে দেশে গেলে টর্চার করবে। এখন আওয়ামী লীগ সরকার তো নাই, কাজেই আপনি যে স্টোরিটা সাবমিট করেছিলেন স্টেটমেন্টটা, ওইটাকে অ্যামেন্ড করতে হবে। কাজে রিট অফ ম্যান্ডামাসও করতে হবে এবং স্টেটমেন্টটা অ্যামেন্ড করে তারপরে আপনি ইন্টারভিউতে যাবেন। আশা করি ইন্টারভিউ আপনার অ্যাপ্রুভাল আসবে। কিন্তু বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট, খুব সাম্প্রতিক সময় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে এই সমস্যাটা কিংবা এই ধরনের প্রশ্নটা আমরা অনেক বেশি পাচ্ছি। কারণ গত 15 বছরে অনেকেই তাদের রাজনৈতিক আশ্রয়ে এই কথাগুলো তারা উল্লেখ করেছেন। তাদের ক্ষেত্রে আসলে এখন কি হবে? তাদের ক্ষেত্রে এখন তাদের স্টেটমেন্টটাকে অ্যামেন্ড করতে হবে এবং অ্যামেন্ড এমনভাবে করতে হবে যাতে অতীতে যেটা সাবমিট করছিল সেইটাও একেবারে আপসাইড ডাউন না হয়ে যায়, আবার বর্তমান প্রেক্ষাপটটাকেও কানেক্ট করা যায়। যেমন একটা এক্সাম্পল যদি এরকম দেই, যে ধরেন উনি একজন ক্লেম করছিল যে আমি বিএনপি করতাম, আওয়ামী লীগ সরকার আমাকে টর্চার করবে দেশে গেলে। এখন আওয়ামী লীগ যেহেতু নাই, এখন উনি বলতে পারে যে বিএনপির যে গ্রুপটা উনি করতো সেই গ্রুপটা এখন পাওয়ারে নাই, সেই গ্রুপটা এখন দৌড়ে পড়ে আছে, বিএনপিও তো এখন ক্ষমতায় নেই। আবার এমন উনি বলতে পারে যে হ্যাঁ আমার বাড়ি হলো একেবারে বর্ডার এলাকায়, এখন ভারত প্রায় গোলাগুলি করতেছে, গত 3 দিনে 3-4 জন মারা গেছে, কাজে আমি খুব শঙ্কিত আছি, ভারতের গুলিতে মারা যেতে পারি। কিংবা হয়তো বলতে পারে যে আমার এলাকায় আওয়ামী লীগ এখনো পাওয়ার আছে, যেমন হয়তো গোপালগঞ্জ বা ফরিদপুর এরকম কিছু একটা। মোটামুটি আপনাকে এমনভাবে স্টেটমেন্টটাকে অ্যামেন্ড করতে হবে যাতে বর্তমান সিচুয়েশনটাকে কানেক্ট করা যায়, এট দ্য সেম টাইম আগেরটা পুরোপুরি অপোজিট না হয়ে যায়, কারণ আগেরটা নিয়েও কিন্তু প্রশ্ন করবে। জি, আমরা নানান রকমের মিথ শুনতে পাই, বিশেষ করে অ্যাসাইলাম কেস সংক্রান্ত। সব থেকে বেশি আপনার অভিজ্ঞতা থেকে আমি শুনবো, বিশেষ করে আমাদের কমিউনিটিতে সব থেকে বেশি প্রচলিত মিথ আসলে কোনগুলো? অসংখ্য মিথ, এবং এই মিথ মানে মাঝে মাঝে আমি অবাক হই যে এরকম মিথ কিভাবে ছড়ায়। যেমন ধরেন একটা মিথ বলি যে অনেকের ধারণা আমেরিকান USCIS বা কোর্ট তাদের বাংলাদেশ সম্পর্কে কোনো আইডিয়া নাই। সে বলে ভাই আমি যদি একটা ফেক স্টোরি দিই ওরা কিভাবে জানবে? আরে ভাই বর্তমান গুগলের দুনিয়া, সবাই সবকিছু জানে। আর ঢাকায় US এমবেসি, বিশাল এমবেসি আছে, তারা প্রত্যেকটা মানুষের ব্যাকগ্রাউন্ড চেক করতে পারে, আর তারা আপনার এলাকার খবর রাখতে পারে না? এবং আমার একটা হিয়ারিংয়ে একজন প্রসিকিউটর, সে শীতলক্ষা নদীর উচ্চারণ এমনভাবে করতেছে আমরা বাঙালিরা ঠিকমতো উচ্চারণ করতে পারি না, সে এত সুন্দর করে করতেছে। এবং ওইটা শামীম ওসমানকে নিয়ে একটা আর্গুমেন্ট ছিল
সে একেবারে ম্যাপ দিয়ে দিয়ে বলতেছে যে কোথায় কোথায় কি ঘটনা ঘটছে। আমেরিকান যারা প্রসিকিউটর থাকে, ইউএসসিএস এর অফিসার থাকে, তারা সব জানে এবং তারা প্রিপারেশন নিয়েই ইন্টারভিউর জন্য যায়। কাজে কেউ যদি মনে করে থাকে যে উনি কিছু জানবে না, এটা টোটালি মিথ। দ্বিতীয় মিথ হলো অনেকেই বলে যে ইউএসসিএস থেকে অ্যাপ্রুভাল আসে না, অ্যাপ্রুভালের জন্য অবশ্যই কোর্টে যেতে হবে। এটা টোটালি মিথ। বরং ইউএসসিএস এ অ্যাপ্রুভালের সংখ্যা বেশি কোর্টের চেয়ে। কারণ হলো কোর্টের প্রসিডিওরটাকে বলে অ্যাডভার্সারিয়াল প্রসিডিওর। মানে হলো ধরেন আমি আপনার লয়ার, আমি আপনার পক্ষে কথা বলবো, আর সরকার পক্ষের লয়ার আপনার বিপক্ষে কথা বলবো, এখানে একটা ফাইট হবে। কিন্তু ইউএসসিএস এর প্রসিডিওরটা অ্যাডভার্সারিয়াল না। ইউএসসিএস এর যে অফিসার, সে কিন্তু আপনার বিপক্ষ পার্টি না, সে জাস্ট আপনার কেসটা কতটুকু শক্তিশালী এই মেরিটটা জাজ করতে আসছে। ফলে ইউএসসিএস এ অ্যাপ্রুভালের চান্স বেশি থাকে এবং ইউএসসিএস এর অফিসাররা এত শিক্ষিত না, লয়ারদের মতো শিক্ষিত না। ফলে এখানে আপনি সহজে কনভিন্স করতে পারবেন। কাজেই যদি কেউ বলে থাকে যে ইউএসসিএস এ কোর্ট অ্যাপ্রুভ হয় না, ইউএসসিএস এ কেস অ্যাপ্রুভ হয় না, কোর্টে যেতে হবে, এইটা একটা মিথ। তারপরে আরেকটা মিথ হলো যে বর্তমান সময়ে প্রায় শুনবেন যে আগে যত অ্যাসাইলাম সাবমিট করা হয়েছিল সব ডিনাই করে দিচ্ছে, এইটা একটা মিথ। এরকম ঢালাও ভাবে অ্যাপ্রুভও করতে পারে না, ডিনাইও করতে পারে না। প্রত্যেকটা কেসকে মেরিট বাই মেরিট জাজ করতে হবে। ইউএসসিএস কে বলি, কোর্টকে বলি, যেভাবে করে তারা যদি ঢালাও ভাবে জাজমেন্ট দেয়, এইটাও বেআইনি। এরকম অসংখ্য মিথ আছে। জি, দেশে যাওয়া নিয়ে সবার মধ্যে এক ধরনের শঙ্কা থাকে। যদিও অ্যাসাইলাম কেস বলা হয় যে আমি আমার দেশে আসলে ঝুঁকিতে আছি, আমি আমার দেশে যাব না, কিন্তু তারপর আসলে সবাই যেতে চায়। সেই ক্ষেত্রে বলা হয় যে গ্রিন কার্ড পেলেও আপনি যেতে পারবেন না, আপনাকে সিটিজেন হতে হবে। আবার এখনকার সময়ে এসে অনেকে বলছেন যে তিনি আওয়ামী লীগের সময়ে তিনি হয়তো বা সমস্যার মধ্যে ছিলেন, এখন হয়তো তিনি গ্রিন কার্ড পেয়েছেন, কিন্তু এখন তো আওয়ামী লীগ ক্ষমতায় নেই, এখন তিনি যেতে পারবেন কিনা, এরকম নানাবিধ প্রশ্ন আসে। দেশে যাওয়ার বিষয়টা একটু শুনবো। থ্যাংক ইউ, গুড কোয়েশ্চেন। প্রথম কথা হলো গ্রিন কার্ড পাওয়ার পর আপনি যেতে পারবেন, সিটিজেন হওয়ার পর তো অবশ্যই যেতে পারবেন। এমনকি কেস যখন পেন্ডিং তখনও যেতে পারবেন। কিন্তু কোয়েশ্চেনটা হলো আমরা ডিসকারেজ করি দেশে যেতে। কারণ হলো যে আপনি বলতেছেন আপনার লাইফের উপরে থ্রেট, দেশে গেলে আপনি যদি দেশে যান তাহলে কিভাবে হবে। এখন ধরেন একটা সিনারিও যে একজন অ্যাসাইলাম ফাইল করছে, কিন্তু তার মা খুব অসুস্থ বা বাবা খুব অসুস্থ, সে আমি তো খুব যেতেই হবে যে কোনো একটা সিচুয়েশন। আমি বলি যে ঠিক আছে, আপনি একটা এটাকে বলে অ্যাডভান্স প্যারোল নিয়ে আপনি দেশে যান, গিয়ে জাস্ট বাবা মার সঙ্গে দেখা করে 2-3 দিনের ভিতরে ব্যাক করবেন, কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট দিবেন না, কিচ্ছু করবেন না। পরবর্তীতে এটা নিয়ে প্রশ্ন আসতে পারে, জাজ প্রশ্ন করতে পারে যে আপনার তো লাইফের পরে থ্রেট, আপনি দেশে গিয়ে কিভাবে বেড়ে আসলেন। উত্তর হলো যে আমি কাউকে কিছু বলিনি, গোপনে গিয়ে কোনো মতে দেখা করে চলে আসছি। থিওরিটিক্যালি পসিবল, কিন্তু আমি এটা ডিসকারেজ করে যেতে। আর গ্রিন কার্ড পাওয়ার পরে তো যাওয়াই যায়। আর বিশেষ করে এমন যদি হয় যে আপনি সিনারিওটা বললেন যে তার অ্যাপ্লিকেশনে ছিল যে আওয়ামী লীগ তাকে টর্চার করবে, এখন তো আওয়ামী লীগে নেই, কাজে সে ইজিলি যেতে পারে। কাজে দেশে যাওয়াটা এত প্রবলেমেটিক না, কিন্তু গ্রিন কার্ড পাওয়ার আগে না যাওয়াই বেটার। যেই সংখ্যাগুলোর কথা আমরা বলছি, এই সংখ্যাগুলো কি আসলে কোর্টে এসে হয় নাকি ইমিগ্রেশন অফিসার এটি এয়ারপোর্টে করতে পারেন? যে আপনি তো অ্যাসাইলাম করেছেন, আপনি যাচ্ছেন কিংবা আসছেন, তাহলে সেই ক্ষেত্রে আসলে তিনি কি করবেন? সব জায়গায় হতে পারে। সবচেয়ে ডেঞ্জারাস হলো এয়ারপোর্টে হওয়া। ডেঞ্জারাস কারণ হলো যে যখন কোর্টে হয় তখন একটা কোর্ট প্রসিডিওর আছে, যখন ইমিগ্রেশন ইউএসসিএস হয় তখন একটা প্রসিডিওর আছে। এয়ারপোর্টের প্রসিডিওর ওরকম স্ট্যান্ডার্ড কোনো প্রসিডিওর নাই। 2 নম্বর কথা, ধরেন আপনি 26 ঘন্টা ট্রাভেল করে আসছেন, আপনি অলরেডি টায়ার্ড, এক্সস্টেড। এখন যদি অফিসার যদি প্রশ্ন করে, আর ওই অফিসাররাও হয়তো খিটখিটে মেজাজে আছে, এই জন্য সবচেয়ে প্রবলেমেটিক হলো যদি আপনাকে এয়ারপোর্টে প্রশ্নটা করে। তো এই সমস্যা সমাধানের জন্য আমাদের ল ফার্মের পক্ষ থেকে একটা স্পেশাল সার্ভিস আমরা অফার করি। এটা একটু বলি। হ্যাঁ, অবশ্যই। এটা আমরাকে বলি এয়ারপোর্ট ইমিগ্রেশন সার্ভিস। ধরেন আপনি আগামী সেপ্টেম্বরের 26 তারিখ জেএফকে এয়ারপোর্টে ল্যান্ড করবেন বিকাল 4টার সময়। আপনি আমাদেরকে আগে জানাবেন, আগে আমাদেরকে টাকা পয়সা পে করে আমরা করে বসে থাকবো, আমাদের একজন অ্যাটর্নি বসে থাকবে আপনার জন্য। আপনি যখনই ল্যান্ড করবেন সাথে সাথে আমাদের অফিসে কল দিবেন যে আমি ল্যান্ড করছি, আমি ইমিগ্রেশনের ভিতরে ঢুকতেছি। ইমিগ্রেশনে যদি আপনাকে যে বেসিক যে প্রশ্ন করে এইটা ছাড়া অন্য যদি কোনো প্রশ্ন করে, সাথে সাথে আপনার একটাই উত্তর, আই হ্যাভ এ অ্যাটর্নি, মাই অ্যাটর্নি ওয়ান্টস টু টক টু ইউ। ওকে, দ্যাটস ইট। আপনি জাস্ট কল দিয়ে, এদিকে আমাদের অফিসে অ্যাটর্নি বসে আছে, অ্যাটর্নি কথা বলবে এবং অ্যাটর্নি আপনার ফুল ফাইল আগে থেকে টেবিলের পরে সাজায় গোছায় বসে থাকবে। অফিসার যে প্রশ্ন করবে অ্যাটর্নি উত্তর দেবে। কারণ আমেরিকা ভূখণ্ডের ভিতরে ইনক্লুডিং এয়ারপোর্ট, আপনার অলওয়েজ এই অধিকার আছে, আপনি কোনো অফিসিয়ালের কোনো প্রশ্নের উত্তর দিবেন না, আপনি অলওয়েজ বলবেন আমার অ্যাটর্নি উত্তর দিবে। কাজে এইটা একটা খুবই ইফেক্টিভ এবং আমরা এরকম অসংখ্য মানুষের এই এয়ারপোর্ট থেকে ক্রস করাটাকে আমরা ইজি করে দিয়েছি। এটা তো শুধুমাত্র কি অ্যাসাইলামের ক্ষেত্রে নাকি যে কেউ যে কোনো ক্ষেত্রে আমি আগে থেকে তাহলে অ্যাটর্নি অ্যাপয়েন্টেড করে রাখবেন? হ্যাঁ, অ্যাপয়েন্টেড কাজ, অ্যাটর্নির কাজ হলো চুপচাপ বসে থাকা। এমন যদি হয় যে আপনাকে তারা কোনো প্রশ্নই করলো না, মানে প্রশ্ন বলতে এমনি জিজ্ঞাসা করতে পারে কোথা থেকে আসছেন, কি সমাচার, ওটা ডিফারেন্ট। ক্রিটিক্যাল কোনো প্রশ্ন না করলে আমাদেরকে কল দেওয়ারও দরকার নেই। আর যদি কোনো বিপদে পড়েন কল দিবেন, অ্যাটর্নি রেডি থাকবে। জি, অসংখ্য ধন্যবাদ। আরো একজন দর্শক রয়েছেন, টেলিফোনটি নিয়ে আসবো। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন।
জি, আসসালামু আলাইকুম। তাহিয়ার ভাইয়া, তোমাকে ধন্যবাদ আপনার সুন্দর উপস্থাপনের জন্য। আমার প্রশ্ন অ্যাটর্নি রাজু মহাজনের কাছে। আমার এক বন্ধু 9 মাস গ্রিন হোল্ডার, উনি এখানে আছেন। তো জরুরিভাবে উনি অক্টোবরের শেষের দিকে দেশে যেতে চাচ্ছেন 1 মাসের জন্য। উনি ভয় পাচ্ছেন যদি নভেম্বর ইলেকশনে ট্রাম্প ক্ষমতায় চলে আসে, সেক্ষেত্রে তার এই 9 মাস গ্রিন কার্ড হোল্ডারের কি আসতে বা তাকে মানে কোনো বাধার সম্মুখীন হবেন কিনা, এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। আমার ওপিনিয়ন না, সমস্যা হবে না। বিশেষ করে কারণ হলো যে প্রেসিডেন্ট যদি ইলেক্টেড হয়ও, প্রেসিডেন্ট কিন্তু দায়িত্ব গ্রহণ করে, শপথ গ্রহণ করে জানুয়ারি মাসের 20 তারিখে। কাজে তার আগে যদি চলে আসে কোনো সমস্যা নাই। আর মানে ট্রাম্প আসলে ওই বাংলায় কথা আছে না, যত গর্জে তত বর্ষে না। ট্রাম্পের 4 বছর তো আমরা দেখছি ইমিগ্রেশন অবস্থা কিন্তু এত খারাপ ছিল না। মানে সে তার দলের যারা ভোটার আছে তাদেরকে খুশি করার জন্য অনেক বড় বড় কথা বলে, দিন শেষে অত খারাপ মানে ইমিগ্রেশন ওয়াইজ অত খারাপ পলিসি করেনি আর কি। কাজেই শর্ট অ্যান্সার টু ইউর কোয়েশ্চেন, আপনার বন্ধুকে বলে দেন ভয়ের কিছু নাই। যদিও এটা যুক্তরাষ্ট্রের পলিসির বিষয়, তারপরে একটু জানতে চাইবো যে একজন আইনজীবী হিসেবে আপনার কাছে কি মনে হয় যে মানে ক্ষমতার পালা বদলের সাথে সাথে কি আসলে আগের যে পলিসিগুলো সেগুলোতে কোনো রকম কোনো টানাপোড়েন তৈরি হবে? খুব কম। মানে এইটাই হলো এই যে আমেরিকান পলিটিক্যাল সিস্টেমটা এত বেশি চেক অ্যান্ড ব্যালেন্স। প্রেসিডেন্ট চাইলেও অনেক কিছু করতে পারে না, কংগ্রেস চাইলেও অনেক কিছু করতে পারে না, কোর্ট চাইলেও অনেক কিছু করতে পারে না। এই জন্য ট্রাম্পের মতো একজন খারাপ মানুষ, সে 4 বছরে আমেরিকার প্রেসিডেন্ট ছিল এবং আমেরিকার কিন্তু মেজর কোনো ক্ষতি হয়নি। কাজে এই জন্য আমি সবাইকে বলি যে ভয়ের কিছু নাই। ট্রাম্প যদি ইলেক্টেড হয়ও মানে ইমিগ্রেশনে মেজর কোনো চেঞ্জ আসবে না। জি, আরো একজন দর্শক রয়েছেন, টেলিফোনটি নিয়ে আসবো। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্ন করুন। দর্শক টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করতে হবে। দর্শক শুনতে পাচ্ছেন? দর্শক আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যালো। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি, প্রশ্নটি করুন। হ্যালো দর্শক, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন? না, আমার মনে হয় সংযোগটিতে কিছুটা সমস্যা হচ্ছে। দর্শক আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। জি, আপনি আপনার প্রশ্নটি করুন, আমরা আপনাকে শুনছি। আচ্ছা, আমি ওকল্যান্ড থেকে বলছি। আমার ছেলে ওর বউর জন্য করছে, ফাইল করছে। আচ্ছা, আমার ছেলে ওর বউর জন্য অ্যাপ্লাই করছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। খুব সম্ভবত খুব প্রবীণ কেউ আমাদের সঙ্গে সংযোগে আছেন। দর্শক একটু স্পষ্ট করে প্রশ্নটি করবেন। আপনার ছেলের বউয়ের জন্য অ্যাপ্লাই করেছেন। আপনার ছেলের ইমিগ্রেশনের স্ট্যাটাসটা কি, কবে অ্যাপ্লাই করেছেন? ও সিটিজেন। জি, কবে অ্যাপ্লাই করেছেন? ওর জন্য অপেক্ষা করছে, অ্যাপ্লাই করছে 29 সেপ্টেম্বর 2022। আচ্ছা, তারপর ডিকিউ হয়েছে সেটা এই বছর ফেব্রুয়ারি 28 তারিখে। কিন্তু এখন আমরা কোনো কিছু জানতে পারতেছি না। আচ্ছা, ডিকিউ হয়েছে এই বছরের ফেব্রুয়ারিতে না? হ্যাঁ, আমি বলি আপনি আরো 1 বছর ওয়েট করেন। 1 বছর ওয়েট করার পরেও যদি দেখেন যে না কিছু হচ্ছে না, তারা ইন্টারভিউর জন্য কল করছে না, তাহলে আপনি এই কংগ্রেসম্যানের মাধ্যমে, অম্বাডসম্যানের মাধ্যমে ট্রাই করেন। তারতেও যদি কিছু না হয়, আপনি রিট অফ ম্যান্ডামাস করতে পারেন। তাহলে উনি 3 মাস থেকে 4 মাসের ভিতরে ইন্টারভিউ পাবে কনফার্ম। জি, আরো একজন দর্শক রয়েছেন। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্ন করুন। জি, হ্যালো। জি দর্শক শুনতে পাচ্ছি। হ্যালো দর্শক, আমরা শুনতে পাচ্ছি। জি, আমার বোনের জন্য আমি অ্যাপ্লাই করছি 2009 এর সেপ্টেম্বরে, আর অ্যাপ্রুভ লেটার পাইছি 2010 এ। তো আমি জানতে চাইতেছি কত সময় লাগবে আমার বোন আনতে। হ্যাঁ, এখন বোধহয় 2007 চলছে, কাজে আরো অন্তত 2 বছর তো লাগবেই, আরো বেশিও লাগতে পারে। আপনার প্রতি আমার সাজেশন হলো ওই যে ভিসা বুলেটিনটা ফলো করবেন রেগুলার। যখনই কারেন্ট হবে তখনই ওরা আপনার সঙ্গে যোগাযোগ করবে, বাট কবে কারেন্ট হবে এটা আগে থেকে বলা খুবই মুশকিল। জি, আরো একজন দর্শক রয়েছেন। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। জি দর্শক শুনতে পাচ্ছি। দর্শক টেলিভিশনের ভলিউম কমিয়ে আপনার নাম বলে আপনি প্রশ্নটি করুন। দর্শক শুনতে পাচ্ছেন? জি আচ্ছা, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি প্রশ্নটি করুন।
জি, প্রশ্নটা হচ্ছে আমার এক আত্মীয় আসছেন গত প্রায় ইমিগ্রেন্ট ভিসা আসছেন 5 মাস হয়েছে, ওনারা এখনো গ্রিন কার্ড পান নাই। আগে একটা সময় ছিল যখন গ্রিন কার্ড আসতে দেরি হলে পাসপোর্টে আবার স্টাম্প লাগাই দিত। এখন কি গ্রিন কার্ড আসে নাই, ইমিগ্রেশনে যোগাযোগ করার কোনো ব্যবস্থা নাই, ওখানে যেতে হলে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তো এই অবস্থায় কি করা দরকার? ওনাদের গ্রিন কার্ড আসতেছেন আজকে প্রায় 5 মাস বা 6 মাসে পড়বে, কারণ 6 মাসের পরে কি আবার পাসপোর্টে আবার নতুন করে স্টাম্প লাগাই দিয়ে হবে কিনা, কি করা দরকার একটু যদি পরামর্শ দিতেন। ওনারা যেহেতু আমেরিকার ভিতরে আছে স্টাম্প লাগবে না, কিন্তু ওনাদেরকে ইমিডিয়েটলি যোগাযোগ করতে হবে, কারণ 5 মাস হয়ে গেছে গ্রিন কার্ড আসে নাই, নিশ্চয়ই কোথাও কোনো একটা ঝামেলা হয়েছে। কাজে আমার সাজেশন হলো আপনারা ইউএসসিআইএস এর সঙ্গে যোগাযোগ করেন, ফোন করেন, ইমেল করেন। আমি জানি ওদের ফোন করলে ফোন ধরতেও লাগে আধা ঘন্টা, এটা একটা পেইন, কিন্তু এই পেইনটা একটু কষ্ট করে খান। আর একটা বিষয় হলো যে প্রত্যেকটা এলাকায় ইউএসসিআইএস এর ফিল্ড অফিস আছে, আপনাদের নিয়ার বাই যে ফিল্ড অফিস আছে সেখানে যান, সেখানে গিয়ে কমপ্লেন করেন যে 5 মাস হয়ে গেছে এখন আমরা গ্রিন কার্ড পাইনি। আশা করি তারা আপনাকে খুব দ্রুত গ্রিন কার্ড পাওয়ার ব্যবস্থা করে দিবে। জি, আমরা সোশ্যাল মিডিয়া থেকে একটি প্রশ্ন নেই। শাহাদাত রুবেল তিনি বলছেন তিনি 4 বছর হয়েছে এসেছেন, তার ফাইনাল ইন্ডিভিজুয়াল ছিল 21 তারিখ গত মাসে। তার কেসের 1 ঘন্টা আগে জজের মেইল আসছে যে তার কেস নেবে না এবং পরবর্তীতে মেইলের মাধ্যমে জানানো হবে। এখন তিনি কি করতে পারেন? কেস নেবে না বলতে কি রিস্কেডিউল করবে কিনা এটা একটু জানা দরকার, মনে হয় হিয়ারিংটা হবে না এটা মিন করছে। তো পরবর্তী হলো যে কোর্ট থেকে জানানো হবে যে কবে ইন্ডিভিজুয়াল হিয়ারিং হবে, সেটার জন্য ওয়েট করতে হবে, কোর্ট থেকে জানানো হবে। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়তো আরো বিস্তারিত আলোচনা করলে ভালো হতো, তাও একটু সংক্ষেপে জানবো যে অনেকের স্ট্যাটাস নষ্ট হয়ে যায়, সেটা স্টুডেন্ট ভিসায় আসার পরে হোক কিংবা ভিজিট ভিসা এসে হয়তো ভাবেন থেকে যাবেন, পরবর্তীতে হয়তো মাইন্ড চেঞ্জ করেন। স্ট্যাটাস নষ্ট হয়ে গেলে বলা হয় যে দেশে ব্যাক করে আবার আসতে, তো সেই ক্ষেত্রে তো এক ধরনের চান্স থাকে, একটা ধরনের ঝুঁকি থাকে। এই দেশে থেকে কি কিছু করা সম্ভব কিনা? হ্যাঁ, ধন্যবাদ। বিশেষ করে স্টুডেন্ট ভিসা যারা আসে, আপনারা জানেন যে তাদের একটা স্ট্যাটাস মেইনটেইন করতে হয় অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট। তো বিভিন্ন কারণে অনেক সময় অনেকের স্ট্যাটাস ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে, এটাকে বলে সেভিস অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হওয়া। তো এখানে একটা আমাদের মিথ হলো যে এখানে বসে কিছু করা যায় না, আপনাকে দেশে গিয়ে আবার রি এন্ট্রি নিতে হবে। তো রি এন্ট্রি নেওয়া যায়, কিন্তু সমস্যা হলো রি এন্ট্রিতে একটা বিগ চান্স থাকে যে আপনাকে নাও ঢুকতে দিতে পারে, আপনাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠিয়ে দিতে পারে। এই ঝামেলা অ্যাভয়েড করার জন্য আমার সাজেশন হলো আপনি এখানে বসে রিইনস্টেটমেন্ট করতে পারবেন। এইটার নাম হলো রিইনস্টেটমেন্ট অফ স্টুডেন্ট স্ট্যাটাস। সেভিস অ্যাকাউন্টকে আমরা রিঅ্যাক্টিভেট করি। তো এটার জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট নিয়ে আজকে এত ডিটেলসে গেলাম না। মূলত আপনাকে একটা কারণ ব্যাখ্যা করতে হবে যে কেন আপনার সেভিস অ্যাকাউন্ট আগে ডিঅ্যাক্টিভেট হয়েছিল, এবং এই এমন একটা কারণ যেটা আপনার কন্ট্রোলের বাইরে ছিল, বিয়ন্ড আপনার কন্ট্রোল। এখানে বসেই আপনি রিইনস্টেটমেন্ট করতে পারবেন। এবং যারা স্টুডেন্ট ভিসা আছেন, প্রথম কথা হলো চেষ্টা করবেন যাতে আপনার সেভিংস অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট না হয়, কারণ স্ট্যাটাস একবার ডিঅ্যাক্টিভেট হলে এইটা ফেরত আনা কঠিন, কিন্তু যদি ডিঅ্যাক্টিভেট হয়ও আপনি এখানে বসে রিইনস্টেটমেন্ট করতে পারবেন। আর ভিজিট ভিসার ক্ষেত্রে কোনোভাবেই 6 মাসের বেশি যাতে আপনি অবৈধভাবে না থাকেন। যদি 6 মাস, যদি দেখেন যে 6 মাস শেষ হয়ে যাচ্ছে, হয় আপনাকে আমেরিকা ছেড়ে চলে যেতে হবে, অথবা এখানে বসে এক্সটেনশন অফ ভিজিট ভিসা, এক্সটেনশন অফ নন ইমিগ্রেন্ট ভিসার জন্য আবেদন করতে হবে। কোনো কারণে যদি 6 মাসের একদিনও বেশি হয়ে যায়, আপনি আনডকুমেন্টেড হয়ে গেলেন, এবং একবার আনডকুমেন্টেড হয়ে গেলে ওটাকে ফেরত আনা খুব কঠিন। এই ব্যাক করাটা কি নিজের দেশে ব্যাক করতে হবে নাকি অন্য দেশে যে আবার আমেরিকা? যে কোনো দেশে যাওয়া যায়। সাধারণত অনেকে, এইটা একটা মিথ আছে যে আমেরিকার যে পার্শ্ববর্তী দেশ যার সাথে বর্ডার আছে সেখানে গিয়ে ব্যাক করলে সমস্যা। এইটা আসলে ওই অর্থে ট্রু না। আমেরিকার পার্শ্ববর্তী দেশ ধরেন কানাডা বা মেক্সিকো গিয়েও ব্যাক করা যায়। অনেক সময় ইমিগ্রেশন অফিসাররা এনে ঝামেলা করে। টু বি অন দ্য সেফ সাইড, একটু দূরে গিয়ে ব্যাক করা ভালো, কিন্তু আপনি চাইলে কানাডা মেক্সিকো থেকেও ঢুকতে পারেন। ঠিক থেকে ঢুকতে পারবেন। আরেকটা বিষয় ছোট করে জানি, আপনি বলছিলেন যে সেভিস যদি কারো চলে যায় আবারও সেটি পুনরুদ্ধার করা সম্ভব। সেই ক্ষেত্রে আগে তিনি যতটুকু মানে পড়াশোনা কমপ্লিট করেছেন সেখান থেকে কি শুরু করতে পারবেন নাকি নতুন করে করতে হবে? সেখান থেকে পড়াশোনা যেটা হয়েছে সেমিস্টারের ক্যালকুলেশনটা করবে ইউনিভার্সিটি, ওইটা ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট করবে না। ডিপার্টমেন্ট অফ স্টেট করবে শুধু আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট আর ডিঅ্যাক্টিভেটের ব্যাপারগুলি। ও আচ্ছা, এটা একটা বিষয় একটু ইম্পর্টেন্ট জানায় রাখি যে অনেকে আছে যে স্কুলে পড়াশোনা করতেছে, সেভিংস অ্যাকাউন্ট যে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে সে জানেই না। এর কারণ হলো সে রেগুলার স্কুলের সাথে যোগাযোগ রাখে না। প্রত্যেকটা স্কুলে একজন অফিসিয়াল থাকে, তার নাম ডিএসও, ডেজিগনেটেড স্কুল অফিসিয়াল। আপনি অবশ্যই আপনার ডিএসওর সাথে অ্যাটলিস্ট মাসে একবার ইমেলে হলেও কমিউনিকেশন রাখবেন, ইন পার্সন দেখা করা ভালো। এতে যেটা হবে আপনার ডিএসও আপনাকে চিনলো, ডিএসওর কাছ থেকে অনেক বেনিফিটও নেওয়া যায়, সেটা অন্য আলোচনা, কিন্তু ডিএসওর সাথে রেগুলার কমিউনিকেশন রাখতে হবে। জি, আমাদের অনেকগুলো ফোন পেন্ডিং ছিল, অনেকে সোশ্যাল মিডিয়াতেও আসলে যোগাযোগ করছেন। আমাদের আলোচনা আরো চলতে পারতো, আরো অনেক কিছু আমরা আপনার কাছ থেকে জানতে পারতাম, কিন্তু আজকের মতো সময় শেষ হয়ে গেছে। রাজু মহাজন, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে টিবিএন এর দর্শক শ্রোতা সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
জি, ধন্যবাদ জানাবো দর্শকদেরকেও। টিভিএন অ্যানালাইসিসে এই ছিল আজকের মতো। টিভিএন 24 এর সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।